আসসালামু আলাইকুম। শুরু করছি এক সমুদ্র প্রেম পর্ব ৫। লিখেছেন নুসরাত সুলতানা সেঁজুতি। আজ শুক্রবার, সাদিব ব্যতীত বাকিদের অবসরের দিন। ছেলেটা ছুটি পায় কেবল রবিবার, যেখানে পুরো বাড়িটায় এই দিন সবাই হৈ হৈ করে মাতায়। সেখানে সাদিব খাটুনি খাটে অফিসে। জবা বেগমের মন খারাপ হয় মাঝে মধ্যে। সন্ধ্যায় সবার চায়ের আড্ডায় এই দিন সবাই যোগ দেয়, যেখানে তিনি ভীষণভাবে মিস করেন ছেলেকে। আজকেও এর ব্যতিক্রম কিছু ঘটবে না ভাবা প্রত্যেকটি সদস্য ভুল প্রমাণিত হলো খাবার টেবিলে ধূসরসহ পরিবারের সকলের একসাথে দেখে। গতকাল রাত থেকে তাদের শিকদার বাড়ির যেন ফিরে গিয়েছে স্বাভাবিক রূপে। সবাই একসাথে খাচ্ছে, কথা বলছে, গল্প করছে। এই দৃশ্য বিমোহিত গৃহিণীর। দ্বিগুণ উৎসাহ নিয়ে আজ সকালে নাস্তা তৈরি করলেন তারা। বহুদিন পর সকালে নাস্তার টেবিলে ধূসর, আমজাদ, শিকদার সহ বাকি ভাইরাও বসবেন। এই আনন্দ বলার মতো নাকি? চুলোয় পরোটা সেকে একটা পাহাড় সমান বানালেন সুমনা বেগম। হটপটে ধরছেন আর দু হাতে দুটো বয়ে এনে রাখলেন টেবিলের মাঝখানে। পিউ চোখ ডুলে হাই তুলতে তুলতে এসে বসেছে। রাদীপ হুটোপুটি করে ছুটে এসে বসে গেল তার পাশের কেদারায়। অমনি পুষ্প নাক মুখ কুঁচকে বলল, এই তুই দাঁত ব্রাশ করেছিস রাদীপ? রাদীপ কাচুমুচু করল। পুষ্প খ্যাক খ্যাক করে উঠল সাথে সাথে, ইয়াক, তুই এত অপরিষ্কার হচ্ছিস কেন দিন দিন? যা এক্ষুনি গিয়ে মুখ ধুয়ে আয়। সকাল সকাল চোখ রাঙ্গানি খেয়ে মুখ কালো করল রাদীপ। পিউ মায়া দেখিয়ে বলল, থাক আপু, বকিস না, ছোট তো, বোঝেনি। বোঝেনি? কোনো মেয়ের চুল লম্বা সুন্দর সেসব তো ঠিকই বোঝে। রাদীপ, তুই উঠবি? তোকে চোখের সামনে দেখে আমি খেতে পারবো না, ছি। পুষ্পর স্বভাবই এটা। বমি শব্দটা শুনলেও নাকি বমি পায় তার। সামান্যতম অপরিচ্ছন্ন বিষয় তার কাছে রেহাই পাবে না। পিউ মুখ ফুলিয়ে শ্বাস ফেলে রাদীপকে বলল, চল মুখ ধুয়ে দিই তোকে। রাদীপের ঠোঁটে হাসি ফোটে। বয়স 10 হলেও কুলি করতে গেলেও জামা ভিজিয়ে ফেলে সে। মা কত বকেন এ নিয়ে, তবু সে পারে না। অথচ রাদীপ বাচ্চাকাল থেকে শুনে আসছে এই বয়সে তার ধূসর ভাই বড় মাকে হাসপাতাল নিয়ে গেছেন। কথাটা যতবার জবা বেগম তাকে শোনান, সে অপমানিত বোধ করেন না। উল্টো মন দিয়ে ভাবে, বড় ভাইয়ের মতো জিনিয়াস কি করে হওয়া যায়। পিউ রাদীপের হাত মুঠোয় ধরে ফের উপরে নিয়ে চলল। পথে দেখা হলো সাদিফের সঙ্গে। দেখা মাত্র দাঁড়িয়ে গেল পিউ। প্রত্যেকদিন সাদিফ একবারের অফিসের জন্য পরিপাটি হয়ে নামে। সেখানে আজ মাথার চুলগুলো এলোমেলো দেখে অবাক হয়ে বলল, এ কি, আপনি অফিসে যাবেন না আজ? পাল্টা অবাক সাদিফও হলো। গতকাল দরজা পিটিয়েও যে মেয়ে খুলল না, সে আজ নিজ থেকে কথা বলবে এ তো ভাবেনি। আস্তে করে বলল, না, শরীরটা ভালো লাগছে না। পিউ চিন্তিত কণ্ঠে বলল, সে কি, কি হয়েছে? সেজো মাকে বলে আসি, দাঁড়ান। পিউ নামতে নিলে সাদিফ থামিয়ে দেয়। না, দাঁড়া, যেতে হবে না। পিউ থামল। সাদিফ রয়ে শয়ে বলল, কালকের ব্যাপারে রাগ করেছিলে? আমি আসলে। পিউ মাঝপথে মাছি দাঁড়ানোর মতো হাত নেড়ে বলল, আরে ধুর, ওসব কোনো ব্যাপারই না। কালকের ব্যাপার কাল চলে গেছে, আমি মনেই রাখিনি। সাদিফ চোখ বড় করে বলল, সত্যি সত্যি তুই সব ভুলে গেছিস? ভুলে না গেলে কি আপনার সাথে কথা বলতাম? হ্যাঁ, একটা কথা ঠিক, আপনার কাছে প্রথমবার বকা খেয়ে আমার ভীষণ খারাপ লেগেছিল, কেঁদেওছি, কিন্তু পরে আবার সব ভুলে গিয়েছি আমি। মনে মনে বলল, না ভুলে উপায় আছে? আমার ডেইরি মিল্ক যা সারপ্রাইজ দিয়েছে কাল, সেই খুশিতে দিন দুনিয়া ভুলে গেলেও কম হবে। সাদিফ খুশি হয়ে গেল। ঠোঁট চওড়া করে হেসে বলল, যাক, ভালো হয়েছে, তুই কিছু ধরে বসে নেই। আচ্ছা বাদ দে এসব। এই চশমার ফ্রেমটা আনিয়েছি কাল, কেমন হয়েছে? পিউ বলল, সুন্দর লাগছে। দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ জুড়ে বসায় রাদীপ অধৈর্য হয়ে পড়ল। কিন্তু সাদিফের সামনে চোটপাট করা যাবে না। পিঠে মার পড়ার সম্ভাবনা আছে তাতে। তাই আস্তে ধীরে পিউর হাতে টান দিল, চলো না পিউ। পিউ মাথা দুলিয়ে বলল, চলো। সাদিফের পাশ কাটিয়ে চলে গেল দুজন। সাদিফ সেদিকে চেয়ে মুচকি হাসল। ফুরফুরে মেজাজ লাফ দিয়ে দিয়ে নামলো সিঁড়ি থেকে। জবা বেগম গ্লাসে গ্লাসে ফলের রস ঢালছিলেন। ছেলের হাসি হাসি মুখ দেখে ভ্রু উঁচিয়ে বললেন,
কি খবর আব্বা? খুশি লাগছে কেন এত? সাদীপ চেয়ারে বসতে বসতে বলল, সাত সকালে মন ভালো করার মতো ঘটনা ঘটলে খুশি হব না কেন আম্মা? পুষ্প আগ্রহী হয়ে বলল, কি ঘটেছে ভাইয়া, আমাকেও বলো না শুনি। সাদীপ চোখ ইশারা করে বলল, এদিকে আয়। পুষ্প তৎক্ষণাৎ কানটাকে এগিয়ে ধরল। উত্তেজিত সে, অথচ সাদীপ ফিস ফিস করে বলল, টপ সিক্রেট। পুষ্পর চেহারা চুপসে যায়, ভ্রু কুচকে তাকায়, পরপর চেতে বলে, তুমি একটা জাতা। ওর চেহারা দেখে হু হা করে হেসে উঠল সাদিফ। হাসতে হাসতে একটা চাটিও বসায় পুষ্পের মাথায়। পুষ্প ডলতে ডলতে ঠোঁট উল্টায়। নাস্তা টেবিলে জমে ওঠে দুজনের খুনসুটিতে। জবা বেগমের অধর কোণে হাসি ভেড়ে মুগ্ধ নয়নে দেখেন পুষ্প আর সাদিফের কাণ্ড। হঠাৎই মনের কোনায় একটা অদ্ভুত ভাবনা নাড়া দিল। সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন তিনি। পরিবারের বন্ধন আরও দূর করার চমৎকার উপায়টাও ভেবে ফেললেন। আমজাদ শিকদার টেবিলে উপস্থিত থাকলেন। জায়গাটা ভীষণ চুপচাপ থাকে। বাচ্চারা দুষ্টুমি করে না, একে অন্যের খেপায় না, হা হা হি হি হয় না। শুধু আসে চামচ নাড়ায় শব্দ, সাথে রিক্ত খাবার চুক চুক করে চিবোয়। শব্দ করে গেলে পুষ্পের এত সমস্যা। সে বহুবার কান চেপে ধরে বাচ্চাটাকেও সতর্ক করেছে, এভাবে শব্দ করে খায় না সোনা, আস্তে খাও। রিক্ত পাত্তা দিল তো সে তার মর্জির মালিক, আর প্রতিবার ওর বসতেও হবে পুষ্পরই পাশে। তাতে টেবিল নাগালে পাক বা নাই পাক, আজও পুষ্প বিরক্তি সমেত এক কানে আঙ্গুল গুজে খাচ্ছে। হঠাৎই এর মধ্যে আমজাদ শিকদারও জিজ্ঞেস করলেন, তোমার ফার্স্ট ইয়ারের রেজাল্ট বেরিয়েছে না? পুষ্প চমকে তাকালো, আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে না, আসলে বেরিয়েছে। মিনা বেগম ভ্রু কপালে তুলে বললেন, বেরিয়েছে? কবে বের হলো? সেদিন যখন জিজ্ঞেস করলাম বললি তো বের হয়নি। পুষ্পর বুক ধুকপুক ধুকপুক করে কাঁপছে। রেজাল্ট বেরিয়েছে গত সপ্তাহে। এত অনবদ্য রেজাল্ট এসেছে যে কাউকে দেখানোর মুখ অবধি নেই। হুটহাট জিভের ডগায় মানানসই উত্তর পেল না সে। ভেবেচিন্তে বললেন, তখন দেইনি তাই বলিনি। আমজাদ শিকদার বললেন, তোমার ভার্সিটি থেকে আমাকে ফোন করেছিল, বলেছে একবার দেখা করতে। পুষ্পর মাথা ভনভন করে ঘুরে উঠল। চোখের সামনে ঝাপসা ঝাপসা দেখল ক্ষণস্বরে। ভাজিতে ডুবানো আঙ্গুল কাঁপছে। আমজাদ শিকদার শুধালেন, হঠাৎ ডাকলো যে, কোনো সমস্যা? পুষ্প কি বলবে কি করবে মাথায় কিছু ঢুকলো না। ভয়ে ভয়ে একবার মায়ের দিকে তাকালো। মিনা বেগম ভ্রুকুচকে বললেন, কি হয়েছে, কথা বলছিস না কেন? পিউ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বোনের প্রতিটি অভিব্যক্তি নিরীক্ষণ করে যা বুঝলেন, ডাল মে কুচ কালা হে। আগ বাড়িয়ে নরম সুরে বলল, আমার মনে হয় পড়াশোনা নিয়ে কিছু বলবে। আব্বু, তুমি কি করে আপুর ভার্সিটিতে যাবে? তুমি তো ভীষণ ব্যস্ত, তাই তোমার জায়গায় মেজো চাচ্ছু গেলে ভালো হতো না? পুষ্পর চেহারায় জ্বলজ্বল হলো। বোনের প্রতি কৃতজ্ঞতা চোখ জ্বলজ্বল করে উঠল। আফতাব শিকদার গেলে সে নিশ্চিত তার মেজো চাচা মাটির মানুষ, শুধু একটু অনুরোধ করলেই গলে যাবেন। রেজাল্টের কথা কাউকে জানাবেনও না। পুষ্প সায় দিয়ে বলল, হ্যাঁ আব্বু, চাচুকে নিয়ে যাই। তোমার চাচু যেতে পারবে না, বিকেলে তাকে কুমিল্লা যেতে হবে, ফিরতে ফিরতে কাল রাত হবে মা। আফতাব শিকদারের মনে পড়ল, এমন ভঙ্গি করে বললেন, ও তাই তো, আমিও তো ভুলে গিয়েছিলাম ভাইজান, ভাগ্যিস মনে করালেন। হ্যাঁ গো, আমার ব্যাগপত্র একটু গুছিয়ে রেখো। স্বামীর কথায় রুবাইদা বেগম ছোট করে বললেন, আচ্ছা। পুষ্পর উৎফুল্ল মুখশ্রী মিয়ে যায়, ভীতু কণ্ঠে শুধায়, তাহলে তুমি যাবে আব্বু? আমারও সময় হবে না, তাই আমি চাইছিলাম ধূসর যাক তোমার সাথে। কি ধূসর পারবে না? কথাটায় স্থানীয় জমে গেল পুষ্প। ধূসর যাওয়া মানে তার ইহকাল সেখানেই স্থগিত। এতক্ষণ নীরব শ্রোতার ভূমিকায় থাকা ধূসর তাকালো। আমজাদ ফের শুধালেন, যেতে পারবে না পুষ্পের সাথে? ধূসর তার সদ্য ঘুম ভাঙ্গা ভরাট কণ্ঠে জবাব দিল, কাল তো অফিসে যাব ভাবছিলাম। হ্যাঁ যেও, সমস্যা নেই, প্রথম দিন কিছুক্ষণ থেকেই চলে এসো, এরপর পুষ্পকে সাথে নিয়ে যেও, কেমন? পুষ্প পিও একচোটে মাথা ঝাঁকালো, বিড়বিড় করে প্রার্থনা করল, না না না। কিন্তু ধূসর তাদের হতাশ করে দিয়ে বলল, ঠিক আছে। পুষ্প আহত চোখে পিওর দিকে তাকায়। সেও করুণ দৃষ্টিতে তাকিয়ে পুষ্প নিজের গলায় হাত দিয়ে ছুরির মতো পোঁচ মেরে বোঝালো, শেষ আমি। হ্যাঁ রে সাদিফ, তুই এত আস্তে খাচ্ছিস কেন বাবা? 10টা বাজে, অফিসে দেরি হবে না?
সাদীপ খেতে খেতে জবাব দিল, এখন থেকে শুক্রবার ছুটি ফাইনাল করব মা। রবিবার বাড়িতে একা থাকি, চাচ্চুরা থাকে না, ভালো লাগে না আমার। জবা বেগম হৈ হৈ করে বললেন, তাই? তাহলে তো খুব ভালো হবে। সাদীপ হাসলো বাকিরাও। কাল থেকে সব ভালো ঘটনা ঘটছে বাড়িতে। ধূসর আর চোখে একবার তাকালো শুধু, চোখাচোখি হলে সাদীপের সহিত। সেকেন্ডে সে চোখ ফিরিয়েও আনলো ধূসর। কেউই কিছু বলেনি, উত্তরও করেনি। তবুও মুহূর্তে পরিবেশ ভেতরে ভেতরে পাল্টে গেল। পুষ্প গালে হাত দিয়ে বসে, পাশে অসহায় মুখে পিউ। সেও ভারী চিন্তায়। পুষ্পর সিজিপিও 3 কম এসেছে। এই কিছুক্ষণ হলো শুনেছেন কথাটা। দুশ্চিন্তা এখানেই। বাবার পরে তাদের কাছে দ্বিতীয় বাঘ ধূসর। রেজাল্ট কার্ডের এই দশা দেখলে পুষ্পর যে কি অবস্থা হবে কে জানে। পিউয়ের মনের কথাটাই যেন শুনে ফেলল পুষ্প। হায় হতাশা করে বলল, দেখিস পিউ, কাল রেজাল্ট দেখার পরপরই ধূসর ভাই আমার টাস করে চটকনা লাগাবেন, আর আমি ঠাস করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যাব। পিউ মাথা দোলালো সামনে পেছনে। কথাটার সঙ্গে সেও একমত। ধূসর পড়াশোনার ব্যাপারে প্রচণ্ড স্ট্রিক্ট। এরকমটা হয়েছিল সাদীপ ভাইয়ের বেলায়। সাদীপ স্কুলে থাকাকালীন ক্লাস টেস্টে ফেল করেছিল। তার আগের রাত পুরোটা জেগে ক্রিকেট ম্যাচ দেখেছে সে। আর সেই ঘুমটা পুষিয়েছে পরীক্ষায় দেওয়ার সময়। একই স্কুলে পড়তো বলে ধূসরের কানেই কথাটা আগে গিয়েছিল। আর সঙ্গে সঙ্গে দাবার চর পড়ল সাদীপের গালে। সাদীপ তখন সবে ষষ্ঠ শ্রেণীর ছাত্র। ধূসরের পক্ত থাপ্পড়ে সেই রাতেই এলো খুব জ্বর। জবা বেগম রাত জেগে ছেলের মাথায় জলপট্টি দিল, ধূসরকে একটা কথাও শোনালেন না। উল্টে রুবাইদা বেগম যখন ছেলেকে ধমকাতে গেলেন, তিনি সাফাই গিয়ে বললেন, বড় ভাই ছোট ভাইকে শাসন করেছে আপা, এতে দোষের কি আছে? পিউ তখন ছোট থাকলেও পুষ্পর সে কথা স্পষ্ট মনে আছে। তাই তাই জন্যই ভয়ে গুটি গুটি হয়ে আসছে প্রাণটা। হঠাৎ বালিশের তলা থেকে ফোন ভাইব্রেট হওয়ায় শব্দ এলো। পিউ বসেছিল কাছেই। ফোন ধরার জন্য হাত বাড়াতে গেলেই পুষ্প হন্তদন্ত ভঙ্গিতে চেপে ধরল। পিউ ভ্রুকুচকে তাকাতেই বলল, ধরিস না। কেন? কেন না? কে? হ্যাঁ হ্যাঁ, তো দেখি না কে। মামা বা খালামণিরা কেউ হলে? না না, ওনারা এই সময় ফোন করবেন না। আর করলেও বা আমার কি এখন কথা বলার মতো অবস্থা আছে বল? আমার চিন্তায় চোখের নিচে কালি পড়ে গেছে, এই দেখ। পিউ মুখ কুঁচকে বলল, মিথ্যুক! একদিনে চোখে কালি পড়ে কারো? পুষ্প দুঃখী দুঃখী মুখ করে বলল, পরে আমার মতো অবস্থায় পড়লে তখন বুঝতেই। পিউর মায়া হলো, মন খারাপ করে বলল, বুঝতে পারছি, কিন্তু কি করব আমি? চেষ্টা তো করেছিল। বলতে বলতেই থেমে গেল পিউ। পরপর উদ্বেগ নিয়ে বলল, এই একটা কাজ করলে কেমন হয়? আমি গিয়ে যদি ধূসর ভাইকে অনুরোধ করি, ধর খুব বিনয় করে বলি যে, ধূসর ভাই আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপুর সাথে যাবেন না তাহলে? প্রস্তাবটা প্রচণ্ড বোকা বোকা হলেও উপায় না দেখে সায় দিল পুষ্প। বলল, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়, যা এক্ষুনি গিয়ে বল। পিউ ক্ষণকালের থমকে গেল, এক্ষুনি? হ্যাঁ, শুভ কাজে দেরি কিসের? আমি নিশ্চিত তোর অনুরোধ ধূসর ভাই ফেলতেই পারবেন না। যা না প্লিজ। মধ্যের কথাটা পিওর বেশ পছন্দ হলো। ধূসর তার অনুরোধ ফেলতে পারবে না, এই লাইনটা ভীষণ মনে ধরেছে। পুষ্প কথার ছলে বলেও পিওর প্রেমিকার হৃদয় নিজের মতন ভেবে শক্তিশালী হলো। ততক্ষণ আর দাঁড়িয়ে গেল সে। বুকে সাহস জুগিয়ে লম্বা করে দম নিয়ে বলল, যাচ্ছি। পুষ্প উৎসাহ দিয়ে বলল, যা যা, আমি আছি এখানে, ভয় নেই। পিউ মুখ বাঁকালো। যাচ্ছে ওর হয়ে অনুনয় করতে, আর সে বলছে ভয় নেই। যে নিজেই ডরে আদমরা, সে আবার আরেকজনকে সাহস দেয়। তবে বলল না কিছু। ধূপধাপ কদমে ঘর ছেড়ে বের হলো। পুষ্প ঘাড় নিচু করে দেখল পিউর চলে যাওয়া। ওর অবয়টা আড়াল হওয়ার অবধি অপেক্ষা করলো। যেই মাত্র বুঝলো পিউ চলে গেছে, ঝটপট বালিশের নিচ থেকে ফোন বের করলো। তখনও এক নাগাড়ে কল বাজছে। পুষ্প তড়িঘড়ি করে রিসিভ করে বলল, বাবু জানো কি হয়েছে? ধূসরের ঘরের দরজায় এসে ব্রেক কষল পিউ। গতবার ধূসর সতর্ক করেছিল এ ঘরে না আসতে, আর সে নির্লজ্জের মতো আবার এলো। সেদিনই তো প্রতিজ্ঞা করেছিল এই ঘরে মুখও হবে না আর। সেখানে খুব দোটানা ঘিরে ধরলো তাকে। ঢুকবে না ভেবে ভেবে কাটিয়ে দিল কিছুক্ষণ।
তারপর যুক্তি সাজালো, আমি তো নিজের জন্য আসিনি, এসেছি আপুর জন্য। অন্যের ভালোর জন্য প্রতিজ্ঞা ভাঙলে পাপ হবে না? তখনই পিউয়ের খেয়াল পড়ে ধূসরের ঘরের দরজা হাঁ করে খোলা। পিউ কপাল কুঁচকালো, উনি কি ভেতরে নেই? দুহাতে পর্দা আগলে দাঁড়িয়ে খরগোশের মতন উকি দিল ভেতরে। পুরো কক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বুলালো পিউ। একটা সময় কক্ষের টান টান বিছানার চাদরের দিকে চেয়ে আওড়ালো, কবে যে ওখানে আমিও ঘুমাবো? আচমকা পেছন থেকে কেউ ভারী সুরে বলল, হয় ভেতরে ঢুক, না হয় দরজা ছাড়। পিউ কেঁপে ওঠে, ভড়কে যায়। বিদ্যুৎ বেগে পেছনে ফিরে ধূসরকে দেখে লজ্জা পায়, মনে প্রশ্ন জাগে, ধূসর ভাই কি আমার কথা শুনে ফেললেন? ধূসর স্বাভাবিক, পিউ নিশ্চয়তা পেল ধূসর শোনেনি কিছু। আস্তে ধীরে দরজা ছেড়ে একপাশে সরে দাঁড়ালো। চোর ধরা পড়ার মতো চেহারা তার। ধূসর পাশ কাটিয়ে রুমে ঢুকলো, হাতে ধোয়া ওঠা কফির মগ। পিউ ঠায় দাঁড়িয়ে রইল, বলতে আসা কথাটা কি দিয়ে শুরু করবে সাজাতে পারল না। তখনই ধূসর ডাকলো, পিউ। পিউ সদাজাগ্রত হয়ে তাকায়। ধূসর সহজে এভাবে ডাকে না। এই ডাকে আফিমের ন্যায় নেশালো কিছু মেশানো। শুনলেই তার হার্টবিট থমকে আসে। পিউ ঢোক গিলে ক্ষীণ সুরে উত্তর পাঠায়, হুম। ধূসর বলল, ভেতরে আয়। পিউ ঢুকলো না, তখনও দাঁড়িয়ে। ধূসর ঠোঁট কামড়ে অল্প হেসে বলল, ভয় নেই, তোর কান ধরার কথাটা বলবো না কাউকে। পিউ পাপড়ি ঝাপটে বলল, সত্যি? সত্যি, বলার হলে আগেই বলতাম, বিশ্বাস করলে কর, না করলে যা। সোজাসাপটা কাটকাট কথাটা পিওর গায়ে লাগলো না। সে উদগ্রীব পায়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, না না, করি তো বিশ্বাস। ধূসর কফি মগে চুমুক দিয়ে বলল, কিছু বলবি? পিউয়ের উদ্দোলিত মনোভাব কমে আসে। বলতে তো অনেক কিছুই চায়, এই ব্যাটা কি শুনবে? ঘাড় চুলকে বলল, না মানে হ্যাঁ। ধূসর ভ্রু নাচায়, কোনটা ধরবো, হ্যাঁ না কি না? পিউ সহাসনীয় চোখে তাকালো, হাত কচকে বলতে গেল, ধূসর ভাই, বলছিলাম যে। ধূসর প্রতিমধ্যে রাশভারী কণ্ঠে শুধরে দিয়ে বলল, হোয়াট ধূসর ভাই পিউ, তোকে না বলেছি ভাইয়া বলে ডাকতে? পিউ শব্দ বাক্য গিলে ফেলল সব, মাত্রা অতিরিক্ত বিরক্ত হলো কথাটাতে। চোখ নামিয়ে বিড়বিড় করে বলল, জীবনে আপনাকে ভাইয়া ডাকবো না আমি। ওইটুকু ভাই বলি তাই দায় পড়ে? কি যেন বলছিলে? পিউ তাকালো। ধূসর ততক্ষণে কম্পিউটারের মনিটর চালু করে বসেছে। ধূসরের এই নিরুত্তের ভাবভর্তি দেখে আরও গুলিয়ে গেল সে। সিদ্ধান্ত নিল মুখ না খোলার। পুষ্পর হয়ে ওকালতি করতে এসে দেখা গেল শেষে ওর মাথাটাই নেই। এইসব তার দ্বারা হবে না, কিছু না বলে ঘুরে হাঁটা ধরল বেরোনোর উদ্দেশ্যে। হঠাৎই বিছানার পাশে দেয়ালের দিকে চোখ পড়ল। সে মুহূর্তের কদম স্থিত হয়ে তার সম্পূর্ণ নতুন একটা পেইন্টিং ঝুলছে সেখানে। দুটো ডাগর ডাগর কাজল পরা চোখ যেন জীবন্ত চাউনিতে চেয়ে। নাক ঠোঁট কিচ্ছু নেই, এমনকি কপালও না। পিউ কৌতূহল হয়ে বলল, এটা কবে কিনলেন ধূসর ভাই? পেছন থেকে জবাব এলো, কিনিনি, বানিয়েছি। পিউ আর কিছু বলল না, এক ধ্যানে পেইন্টিংয়ের দিকে চেয়ে থাকলো। দেখতে দেখতে চোখ পিটপিট করলো। চেনার অকস্মাৎ পিঠের উপর উষ্ণ কিছুর স্পর্শে থরথর করে শরীর কাঁপুনি দিল। কারো উত্তেপ্ত শ্বাস প্রশ্বাস আছড়ে পড়ছে তার কাঁধের ঘাড়ের পিঠের উপরিভাগে। পিউ বরফের ন্যায় শক্ত হলো। প্রথমবারের মতো ধূসর এত কাছে এসে দাঁড়ানোর হৃদস্পন্দন তিনগুণ জোরালো হলো। বুকটা ধড়াস ধড়াস করে লাফিয়ে বেড়ায়। দেখতে দেখতে ধূসরের হাত তার চুল ছোঁয়, পরপর নেমে আসে গলার কাছটায়। বহুকাঙ্ক্ষিত স্পর্শে পিউ আবেশে চোখ বুজে ফেলল। সে ব্যস্ত ধূসরকে অনুভব করতে। আচমকা কানে টান পড়ল। ধূসর দৃঢ় হস্তে কানটা খিঁচে ধরে বলল, তদন্ত অনেক করেছিস, যা গিয়ে পড়তে বস। চিরচেনা পুরনো ধমক। মুহূর্ত মধ্যে পিউর সব অনুভূতি থেতিয়ে গেল। হতভম্ব হয়ে হাঁ করে তাকালো ধূসরের দিকে। ধূসর চোখ গরম করে বলল, যা। পিউয়ের দুঃখে কষ্টে মেঝেতে চিত হয়ে পড়তে মন চাইল তখনই। কোথায় ভাবলো সিনেমার মতো রোমান্টিক ঘটনা ঘটবে একটা। নায়করা যেমন নায়িকাদের পেছন থেকে এসে জড়িয়ে ধরে, এক্ষুনি ধূসর ভাই তাই করবে। সে তো প্রস্তুতি নিচ্ছিল। পিউর নাক ফুলে ওঠে, ঠোঁট ভাঙ্গা ভাঙ্গা হয়, চোখ জ্বালাপোড়া করে। একটা আনরোমান্টিক ছেলেকে ভালোবাসে সে শেষে।
তার এক সমুদ্র প্রেম এই শীতলাকে শুকিয়ে মরুভূমি হলো বলে। পিউ কষ্টটা বুকে চেপে ঘর থেকে বেরিয়ে আসে। পুষ্প ফোনে কথা বলছিল। পিউর পায়ের শব্দ পেতে ফোন কাটলো তাড়াহুড়ো করে। পিউ ঢুকতেই বলল, কাজ হলো? পিউয়ের রাগ সব গিয়ে পড়ল নির্দোষ বেচারির উপর। অল্প কথায় জ্বলে উঠে বলল, নিজের কাজ নিজে করতে পারিস না, আমাকে বলিস কেন? অসহ্য। পিউ ঢুকে যায় ওয়াশরুমে। পুষ্পর মাথার উপর দিয়ে গেল সব। সে বলদ বনে চেয়ে রইল সেদিকে।